আসসালামু আলাইকুম। তো কি অবস্থা তোমাদের? তো আমাদের গোল এ প্লাস সিরিজের আজকে যে আসলে ক্লাসটা আছে, এইটা তোমাদের আমি আগেই বলতেছি, এই ক্লাসে তোমরা খুব আহামরি বেশি কিছু পাবা না। কারণ ভেক্টর চ্যাপ্টার আর হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত, এই দুটো চ্যাপ্টার খুব ছোট ছোট চ্যাপ্টার, যদি ভেক্টর একটু বড় চ্যাপ্টার, বাট এইগুলা থেকে ডিরেক্ট একটা সৃজনশীল আসবে এইরকম ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারটা না। এই দুটাই ঠিক আছে, দুটা ছোট ছোট, এই জন্য দুটা আমি একসাথে নিয়ে আসছি। আর তার মধ্যে এইটা আবার গত 5 বছরে শর্ট সিলেবাসে ছিল না। তো সেই জন্য এইটা থেকে প্রশ্ন কেমন আসবে এখন বর্তমান সময়ে এটা বোঝাও একটু টাফ। তো ভেক্টরের কনসেপ্ট তোমাদের আমি ফিজিক্সে যা পড়াই আসছি, ওই কনসেপ্ট দিয়ে ভেক্টরে এখানেও মোটামুটি কাভার হয়ে যাবে। ঠিক আছে? তো এই ভিডিও তোমাদের আমি সাজেস্ট করবো তোমরা 1.5x অথবা 2x দিয়ে তাড়াতাড়ি দেখে ফেলবা। এটা দিয়ে তোমার সময় নষ্ট করার কোনো দরকার নাই। ঠিক আছে? তো ভেক্টর থেকে আমরা খুব আহামরি কিছু দেখবো না, ত্রিকোণমিতির অনুপাত থেকেও এইটাতে যা ত্রিকোণমিতির অনুপাতে যা যা আছে, এগুলো বেশিরভাগ জিনিসই তুমি 9-10 পড়ে আসছো। তো এই জন্য এই জিনিসগুলো একটু কম ইম্পর্টেন্ট, এটা আমি আলাদা একটা ক্লাসের জন্য অ্যাড করছি দুইটা মিলে। ঠিক আছে? তো চলো আমরা শুরু করি। কারণ আগে তোমাদের বলে দিলাম যে এই চ্যাপ্টার যত ইম্পর্টেন্ট সেটা আমি কিন্তু আগে বলে দিই। তো ভেক্টর দেখো দেখো তোমার কি কি পড়তে হবে। ভেক্টরের প্রকারভেদ, এটা তোমাদের আমি ফিজিক্সের ভেক্টরে বলছি না, ভেক্টরের প্রকারভেদ পড়ার কথা। তারপরে যোগ বিয়োগ সংক্রান্ত। এরপরে দেখো ভেক্টর ডট গুণন, ক্রস গুণন, এইগুলো তো আমরা সেই ভেক্টরে পড়ে আসছি। এরপর আর কি, মধ্যবর্তী কোণ নির্ণয়, এটাও পড়ে আসছি। ভেক্টরের লম্ব অভিক্ষেপ আর উপাংশ নির্ণয়, এটাও পড়ে আসছি। ক্রস গুণন, বহুভুজ ক্ষেত্রফল নির্ণয়, এটাও দেখে আসছি। ভেক্টর দ্বয় দ্বারা গঠিত সমতলের উপর একক আর লম্ব দিকে একক ভেক্টর নির্ণয়, এগুলো সব টপিকে আমি আলোচনা করে আসছি। বাট তাও একটা চ্যাপ্টার এটা তোমাদের পড়তে হবে, এই জন্য এই চ্যাপ্টারে এইগুলো আমি মোটামুটি একটা দুইটা করে ম্যাথ অ্যাড করছি, এগুলো সলভ করে দিব এখানে। ঠিক আছে? তো চলো শুরু করি। এটা এই চ্যাপ্টার মোটামুটি স্লাইড দিলে তোমরাই হচ্ছে মানে হয়তোবা সবই পারতা তোমরা, তারপরে আমি জাস্ট দেখাই। দেখো ওই বরিশাল বোর্ডে 19 আসছিল, এখানে কিন্তু লেটেস্ট হচ্ছে 19 পর এইটা আর কিন্তু ছিল না, এই চ্যাপ্টারটা, এই দুইটা চ্যাপ্টারই আর কিন্তু ছিল না। তো এই জন্য এটা একটু প্রবলেম। তো তাও দেখো, এই দেওয়া আছে দেখো কি, 2i+3j+k, আর বি ভেক্টর দেওয়া আছে i+j+k। ভেক্টর দাও লম্ব কিনা যাচাই করো। লম্ব হইতে গেলে কি হয়, যদি লম্ব হয়, লম্ব হলে ভেক্টর দ্বয় লম্ব হলে, লম্ব হলে কি হয়, এ ডট বি এটার মান হয় 0। ঠিক আছে? এ ডট বি এটার মান হয় 0। তো আমাদের দেখতে হবে যে এটা 0 হয় নাকি। চলো এ ডট বি করে দেখি। এ ডট বি যদি করি, তাহলে আই এর সাথে আই ডট করলে কত হয়, সে হচ্ছে 2। জের সাথে জেড ডট করলে হয় 3, কে এর সাথে কে ডট করলে হয় 1। তাহলে আসতেছে আমার মান 6। যেহেতু এটা 0 না, এটা যেহেতু 0 না, সুতরাং এ আর বি লম্ব না, এ ও বি পরস্পর লম্ব না। ঠিক আছে? এগুলো একদমই সহজ প্রশ্ন এখান থেকে আসে। এখান থেকে যে মেইনলিটা যে কাজটা হয়, অন্য চ্যাপ্টারের সাথে এখান থেকে ছোট্ট একটা প্রশ্ন হয়তো অ্যাড করে দেয়। নর্মালি ভেক্টরটা করে কার সাথে, ভেক্টর করে হচ্ছে ম্যাট্রিক্সের সাথে মাঝে মাঝে ছোট্ট একটা কোশ্চেন অ্যাড করে দেয়। আর পরের যে চ্যাপ্টারটা আছে ত্রিকোণমিতিক অনুপাত, এইটা হচ্ছে ত্রিকোণমিতি সপ্তম অধ্যায়ের সাথে এটা অ্যাড করে প্রশ্নগুলো আসে। ঠিক আছে? তো এরপরে দেখো কি বলছে। আচ্ছা, বলছে বি ও সি এর মধ্যবর্তী কোণ 45 ডিগ্রি হলে পি এর মান নির্ণয় করো। তো আমরা মধ্যবর্তী কোণ কেমনে বের করতাম তোমাদের কি মনে আছে? তোমাদের যদি মনে না থাকে আমি একটু তোমাদের কষ্ট করে দেখাই যে বি ডট সি করলে কি আসে, ডট গুণফলের ক্ষেত্রে বিসি কস থিটা। এখান থেকে যদি আমরা কস থিটা বের করতে চাই তাহলে কি হবে, কস থিটা ইকুয়ালস টু আমি লিখতে পারবো, পরে বি ডট সি হবে, নিচে নিচে আসবে বি সি, তাই না? বি ভেক্টরটার মান সি ভেক্টরের মান। এখন তোমার কিসের কিসের মান দেওয়া আছে বলো তো, এই কোণের মানটা দেওয়া আছে, তাহলে cos 45 ডিগ্রি, cos 45 ডিগ্রি। উপরে কি বি ডট সি, বি ডট সি করো তো, আই এর সাথে আই ডট করলে আসবে হচ্ছে 1, তারপর এটা মাইনাস আছে -2p, এটাতে তো কে নাই তাই না, তাহলে না কে নিয়ে আমাদের চিন্তা করার দরকার নাই। আর নিচে বি ভেক্টরের মান কত, √1² প্লাস 2², এটা হচ্ছে বি ভেক্টরের মান। আর সি ভেক্টরটার মান হচ্ছে √1² প্লাস p² প্লাস 2²। চলো দেখি বাকি কাজটুকু করি। এটার মান কত, এটার মান হচ্ছে 1/√2, এটা হচ্ছে 1/√2, তাই না? cos 45 ডিগ্রির মান। এরপর আর এই পাশে কি থাকলো, 1 মাইনাস, সরি কি করতেছি, 1 - 2p, √p কেন করতেছি, 1 - 2p, নিচে এটা হচ্ছে √5,
এটা কত আসতেছে ইন্টু ইন্টু এটা আসতেছে কত, তাহলে 5 প্লাস পি স্কোয়ার। তো দেখো এইরকম আলটিমেটলি আসলো। তো এইগুলো রুট কি ঝামেলা না, তো রুটগুলো উঠানোর জন্য আমি কি করব, দুই পাশে স্কোয়ার করে দিব। তো স্কোয়ার যদি করি তাহলে আসবে কত 1/2, এখানে আসবে 1 মাইনাস 2p এটা হোল স্কোয়ার, নিচে আসবে কত 5 ইন্টু 5 প্লাস পি স্কোয়ার। তাহলে দেখো এখান থেকে আর আইডি যদি গুণ করো তাহলে এই পাশ থেকে আসতেছে কত, এটা এই পাশে আনলে 5 5 যদি আমি গুণ করি তাহলে কত আসবে 25 আর প্লাস 5 পি স্কোয়ার, আর এখান থেকে আনলে কত হবে 2 মাইনাস 8p প্লাস 8p স্কোয়ার। এই একবার এই 2 দ্বারা গুণ করে দিচ্ছি, ঠিক আছে। তাহলে কত থাকে, এগুলোকে ওই পাশে নিয়ে গেলে 3p স্কোয়ার মাইনাস 8p মাইনাস 23 ইকুয়ালস টু 0, ঠিক আছে। এইরকম আসলো। এরপরে জাস্ট তুমি কি করবা, এখান থেকে পি এর মানটা বের করবা, বোঝা গেছে। এখান থেকে জাস্ট পি এর মান বের করবা, আমি আর এইটুকু করে দিলাম না, এগুলো মাথা একদমই আমার নিজেরই কেমন কেমন লাগছে, তোমরা ভাবতেছো এগুলো কি করাচ্ছে। এ ভেক্টর বরাবর বি ভেক্টরের উপাংশ সি ভেক্টরের সাথে লম্ব হলে বি এর মান নির্ণয় করো। এইটা একটু হেলদি ম্যাথ আছে, এই ম্যাথটা একটু হেলদি আছে বাকিগুলোর থেকে, তাই না। কি বলছে, এ ভেক্টর বরাবর বি এর উপাংশ, এইটা আগে বের করি আমরা। তো এ ভেক্টর বরাবর বি এর উপাংশ যদি নির্ণয় করতে হয়, তোমাদের যদি মনে থাকে তাহলে দেখো লম্ব অভিক্ষেপ কেমনে বের করতে হয়, যে যার অভিক্ষেপ ধরে নাও বি এর অভিক্ষেপ, আমাদের বি এর উপাংশ না, তাহলে বি এর আগে লম্ব অভিক্ষেপ বের করি। বি এর লম্ব অভিক্ষেপ যদি বের করি, লম্ব অভিক্ষেপ মানে কত, কি বের করতে হবে আসলে, বের করতে হবে হচ্ছে বি কস থিটা, তাই না। আলটিমেটলি আসলে এটা আবার বের করতে হবে। তো এটা যদি বের করতে চাই তাহলে আমাদের কই থেকে আসতে হবে, যে এ ডট বি ইকুয়ালস টু এ বি কস থিটা। এখান থেকে বি কস থিটার মান যদি আমি বের করতে চাই, বি কস থিটার মান যদি বের করতে চাই তাহলে কি আসবে, উপরে আসবে কত এ ডট বি, নিচে আসবে এ, ঠিক আছে। এটা কিন্তু কেবল লম্ব অভিক্ষেপ বের করলাম। তো লম্ব অভিক্ষেপ যদি বের করো তাহলে কত আসে, এ ডট বি করলে কত আসে দেখো 2 আর এখানে 1, তাহলে হয়ে যায় কত 2, এখানে 3 আর এখানে 2 হয়ে যায় কত প্লাস 6, এখানে -1 এখানে -1 হয়ে যায় কত +1। আর এই ভেক্টরটার মান কত, এই ভেক্টরটার মান হচ্ছে √2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস 1 স্কয়ার। তাহলে উপরে কত থাকে 6 আর 2 8 রেখে এটা থাকে হচ্ছে উপরে 9, নিচে আসে কত দেখো তো, যে 2 স্কয়ার 3 স্কয়ার মানে কত 9 প্লাস 4 14 আসে, হ্যাঁ এটা আসে হচ্ছে √14, ঠিক আছে। এইটা আসলো জাস্ট এটার কিন্তু লম্ব অভিক্ষেপ। এখন যদি উপাংশ বের করতে চাও, উপাংশ মানে হচ্ছে কি, এই লম্ব অভিক্ষেপের সাথে কি করতে হয়, দিক অ্যাড করতে হয়। কারণ লম্ব অভিক্ষেপ কি একটা স্কেলার, জাস্ট এখানে মানটা দেয়, কিন্তু উপাংশটা কি সাথে দিক অ্যাড করতে হবে। তো এই দিকটা কিভাবে অ্যাড করতে হয় তোমাদের আমি ভেঙে ভেঙে দেখাচ্ছি। অনেকে একবারে করো, এটা কোনো সমস্যা না, একবারে করলেও হবে, বাট ভেঙে ভেঙে যদি করো লম্ব অভিক্ষেপের সাথে তোমার কি করতে হবে, দিক গুণ করতে হবে। তো দিকটা কার দিক বরাবর বলছে, এ ভেক্টর বরাবর। তাহলে যার বরাবর বলবে, যে ভেক্টর বরাবর বলবে সেই দিক বরাবর একটা একক ভেক্টর নিতে হবে। একক ভেক্টর কেমনে নেওয়া যায় বলো তো, লম্ব অভিক্ষেপের মান পাইছি এটা, একক ভেক্টর কেমনে নিতে হয় বলো তো, যে ওই ভেক্টরটা উপরে ভেক্টরটা ডিভাইডেড ওই ভেক্টরের মান, ঠিক আছে। তাহলে কেন এ নিলাম, বি কেন নিলাম না, বুঝতে পারছো, যে এ বরাবর আমার বের করতে বলছে, এই জন্য এখানে নিলাম এ ভেক্টর। ক্লিয়ার হয়েছে। এখন তুমি মান বসাও 9/√14, এই এর ভেক্টরের মানই আমরা বের করছি এখানে √14, এখানে বসাও √14, আর এ ভেক্টরটা কত 2i + 3j - k, 2i + 3j - k, ঠিক আছে। এটা করলে কত আসবে, জাস্ট এটা হচ্ছে 9/14 আর আসবে হচ্ছে 2i + 3j - k, ঠিক আছে। তো এটা উপাংশ বের হলো। এখন বলছে যে এইটা যদি, এই যে উপাংশ বের হইছে, এই উপাংশ যদি সি এর সাথে লম্ব হয়, যদি এই যে সি ভেক্টর যেটা দেওয়া আছে এই সি ভেক্টরের উপরে লম্ব হয়, তাইলে বি এর মান কত। তাহলে সি এর সাথে যদি লম্ব হয় তাহলে কি হবে,
এই ভেক্টরটার আমি একটা নাম দিই, এই ভেক্টরটার নাম ধরে নাও দিলাম হচ্ছে ডি ভেক্টর। তাহলে ডি ভেক্টর যদি সি এর সাথে লম্ব হয় তাহলে কি হবে বলো তো? লম্ব হইতে গেলে সি ডট ডি ইকুয়ালস টু কি হইতে হবে? 0 যদি লম্ব হয়, লম্ব হলে, ঠিক আছে, লম্ব হলে এটা ডট গুণফলের মান 0 হইতে হবে। বুঝা গেছে? আচ্ছা, তাহলে দেখো এইটা যদি হয় তাহলে দুইটা ডট গুণফল করো, করলে কত আসবে? এখানে আই সহগ কত? 9/14 একদম আমি সামনে লিখলাম, 9/14 একবারে সামনে লিখলাম, এটা তো সবার সাথেই আছে, তো এটা আমি সামনে লিখলাম। তারপরে কি হয় দেখো, 2 সাথে 1 করলে হয় কত? 2 প্লাস 3 সাথে এটা বি, তাহলে 3b, তারপরে কি আছে? মাইনাস কে সাথে প্লাস 3k, তাহলে -3, ঠিক আছে, এটা ইকুয়ালস টু 0, তাহলে এটা 0 হয়ে গেল, থাকে কত? 3b মাইনাস 1 ইকুয়ালস টু 0, অর্থাৎ b হচ্ছে 1/3। ঠিক আছে, বোঝা গেছে? এই ম্যাথটাই একটু বড় ছিল, আমার জানা মতে এখানে যতগুলো ম্যাথ আছে এই ম্যাথটাই একটু বড় আছে। এটা আসছিল দিনাজপুর বোর্ড 2023 আসছিল, যদি শর্ট সিলেবাসে ছিল না, বাট হুট করে এটা দিয়ে দিছিল। বাট ম্যাথটা কিন্তু কঠিন না, এটা তোমাদের যেই ভেক্টরের ফিজিক্সের যে কনসেপ্টটা আছে ওইটা দিয়েই তোমরা করতে পারবা। ঠিক আছে, তো ম্যাথের ভেক্টরটা এই জন্য অনেক ইজি, তোমরা ফিজিক্সে ওইটা অনেক ডিটেলসে পুরো আসা, তো এই জন্য ম্যাথের জন্য আর কোনো প্রবলেম হয় না। চলো, কি বলছে যে এ ভেক্টর দেওয়া আছে, বি ভেক্টর, আচ্ছা উপাংশ বের করতে বলছে, তো আমি উপাংশ তো একটু আগে বের করেই দিলাম, সেম জাস্ট হচ্ছে এখানে মান আলাদা। তো এইটা তোমাদের নিজেদের কাজ থাকবে, এটা নিজে করবা, ঠিক আছে, এইটা নিজে করবা, এটা নিজে করবা। চলো সামনের দিকে যাই। হ্যাঁ, এরপরে কি বলছে? এ ও ডি যে সমতলে অবস্থিত তার উপর লম্ব একক ভেক্টর নির্ণয় করো। তো লম্ব একক ভেক্টর কেমনে বের করতে হয় তোমাদের আশা করি মনে আছে, যে লম্ব দিকে যদি আগে একটা ভেক্টর বের করি, আগে কি করব? তো লম্ব দিকে তো একটা ভেক্টর বের করবো, তাই না? লম্বর দিকে ভেক্টর বের করার জন্য কি করতে হয়? ক্রস গুণফল করতে হয়। এই যে ধরে নাও এ ভেক্টর আছে এখানে, আর একটা ডি ভেক্টর আছে, এটা ধরে নাও এ ভেক্টর, এটা হচ্ছে ডি ভেক্টর। তো এই দুইটা যদি আমি ক্রস গুণফল করি তাহলে কি হয়? এদের লম্ব দিক বরাবর হয়, এই দিক বরাবর অথবা এই দিক বরাবর, এটা লম্ব দিক বরাবর ভেক্টর আসে, তাই না? লম্ব দিক বরাবর ভেক্টর আসার পরে তার একক ভেক্টর করতে গেলে কি করতে হয়? যে ভেক্টরটা আসবে তাকে তার মান দ্বারা ভাগ করতে হয়। তো চলো কিভাবে করতে হয় দেখি আমরা। তো এ আর ডি দেওয়া আছে, তাহলে প্রথমে আমরা জানি ক্রস গুণফল করে নিই। আমরা জানি এ ক্রস ডি যদি আমি করি কি আসবে দেখো, আই জে কে, তাই না? এ ভেক্টর হচ্ছে 2 3 -1, ডি ভেক্টর হচ্ছে 3 -1 2। তাহলে এইটা থেকে কি ভেক্টর আসে দেখো তো, কত আসে? আই এরকম থাকুক, আই যদি থাকে তাহলে 6 -1, যে যদি করি 4 + 3, আর কে যদি করি, ক্রস গুণফল কি এখন শেখাইতে হবে তোমাদের? বলো, ভেক্টরের ক্লাস আমি নিছি, অন্য কেউ নিলে না তাও আমি বলতাম যে ভাইয়া হচ্ছে তোমাদের যা শিখাইছে এটা ভালো করে পড়বা, কিন্তু এটা আমি তোমাদের দিছি, এগুলো সব শিখাইছি, ঠিক আছে? তাহলে দেখো এখানে কত আসে, 5i -7j, এখানে কত আসে? -11k। এইটা আসলো আমার সেই গ্রস গুণফল, লম্ব দিক বরাবর ভেক্টরটা পাইছি। এখন লম্ব দিক বরাবর আমার দরকার কি? লম্ব দিক বরাবর একক ভেক্টরটা আমার দরকার, তাই না? তো এইটার জন্য তোমার অনেকে এই যে ফর্মুলা যেটা শিখে আসছো, যে লম্ব দিকে একক ভেক্টর, লম্ব দিকে একক ভেক্টর এটা ইকুয়ালস টু কি জানো? প্লাস মাইনাস উপরে এ ক্রস বি, আর নিচে এই এ ক্রস বি এর মান, ঠিক আছে, এইটার মান তোমরা অনেকে এটা দেখে আসছো, ঠিক আছে? জাস্ট এ এর জায়গায় ছোট এ আছে আর বি এর জায়গায় ছোট ডি আছে, বাকি সব সেম। এই সূত্রটা লিখে দিলাম, আশা করি দেখা হয়েছে। এখন আমি এইখানকার যদি এটা ইউজ করি তাহলে দেখো কেমন লিখবো আমি, যে জাস্ট এখানে কি হবে, উপরে এ ক্রস ডি, নিচে এ ক্রস ডি এর
মান, তাহলে হয়ে যাবে। তাহলে প্লাস মাইনাস a ক্রস d কত পাইছি 5i মাইনাস 7j মাইনাস 11k। এটা যদি নিচে মান বের করি রুট ওভার 5 এর উপরে স্কোয়ার প্লাস 7 এর উপরে স্কোয়ার প্লাস 11 এর উপরে স্কোয়ার। এটা করলে কত আসে দেখো তো, 5 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার প্লাস 11 স্কোয়ার প্লাস মাইনাস 1/195 ভিতরে এই যেটা লিখলেই হয়ে যাচ্ছে। এইটাই হচ্ছে আমাদের লম্ব দিক বরাবর একক ভেক্টর। তো অনেকে প্রশ্ন করতে পারে প্লাস মাইনাস কেন? প্লাস মাইনাস হচ্ছে তুমি এই দেখো দুইটা আমাদের ছিল না এখানে, ক্রস গুণফল তুমি কি করছো, এটা এ এটা যদি ডি ধরো, তুমি এ ক্রস ডি করছো, জাস্ট এই দিক বরাবর করছো। তো আরেকজন যদি ডি ক্রস এ দিক করে তাহলে তার কি আসবে এই দিক বরাবর। তো আনসার তো এইটাও হবে আবার এইটাও হবে, কারণ দুই দিক বরাবরই হইতে পারে। আবার শুধু বলছে লম্ব দিক বরাবর একক ভেক্টর, কোন দিকে নির্দিষ্ট করে কি বলছে বলেনি, এই জন্য আমার দুইটাই আনসার দিতে হবে। ঠিক আছে, তো এইটাই ছিল শেষ। ভেক্টরে তোমাদের আমি আগেই বলছি, ক্লাসের শুরুতেই বলছি তোমাদের, তারপরে আমি হচ্ছে যখন এটা আপলোড দেবো তার আগে আমি বলে দিব যে এটাতে আহামরি খুব বেশি কিছু নাই শেখার মতো। তো তোমরা যা শিখছো ওটা দিয়ে মোটামুটি হয়ে যায়। তো ত্রিকোণমিতিক অনুপাতে একটু আসো, এইখানে টপিক খুবই কম। কি কি টপিক আছে একটু দেখো। ত্রিকোণমিতিক কোণ মানে বিভিন্ন কোণের পরিবর্তন, আর হচ্ছে বৃত্তকলার ক্ষেত্রফল বা এই টাইপের কিছু প্রবলেম এখানে আছে, খুবই সহজ সহজ। আরেকটা হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাতের পারস্পরিক সম্পর্ক, মানে সাইন কস ট্যান এইগুলোর পারস্পরিক সম্পর্ক। আর বৃত্তীয় ফাংশনের ডোমেন রেঞ্জ নির্ণয়, এটা মোটামুটি আসে। আর একটা হচ্ছে এই পর্যায়কাল যেটা আছে, এই পর্যায়কাল এখান থেকে মেইনলি লেখচিত্রটা আসে, আর পর্যায়কালটা এমসিকিউতে বেশি আসে। কিন্তু আমি তোমাদের মোটামুটি শেখানোর ট্রাই করব যে পর্যায়কালটা কেমনে কি করতে হয়। ঠিক আছে, এটা এমসিকিউতে আসেই, তুমি জাস্ট প্রশ্ন ব্যাংক টেস্ট পেপার বের করবা, এমসিকিউ যাবা, দেখবা পর্যায়কাল থেকে প্রশ্ন আসে। ঠিক আছে, তো চলো দেখা যাক কি কি আছে আমাদের। তো শুরুতে একটা প্রশ্ন দেওয়া আছে, দেখো দৃশ্যকল্প একে বৃত্তের ক্ষেত্রফল 49 পাই হলে ছায়া ঘেরা অংশের ক্ষেত্রফল কত? মানে এখানে একটা বৃত্ত দেওয়া আছে, এই বৃত্তটার পুরাটার ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল কত 49 পাই, বলছে ছায়া ঘেরা অংশের ক্ষেত্রফল বের করতে বলছে। তো এই যে এইটুকু মেইনলি তোমার বের করতে বলছে, এইটুকু বের করতে বলছে। ঠিক আছে, এইটা বের করতে বলছে। এইটা যদি তুমি বের করতে চাও, এটা কিভাবে বের করতে পারবা? দেখো এইটা একদম ঐকিক নিয়মে আমরা বের করব। কিভাবে ঐকিক নিয়মে বের করব? তুমি আগে আমাকে একটু বলো তো, তুমি কি ক্লাস 9-10 একটা উপপাদ্য পড়ে আসছো? উপপাদ্যটা কেমন ছিল যে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, বা এইভাবেও বলা যায় কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এটা কি পড়ে আসছো? দেখো তো, বানান ভুল করছি, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণ ইনটু 2। ঠিক আছে, এটা কি পড়ে আসছো? এটা কই থেকে পাইলাম আমি? এই যে দেখো তো এইখানে কেন্দ্রস্থ কোণ কোনটা? কেন্দ্রস্থ কোণ হচ্ছে বিওসি। এই যে কেন্দ্র সহ কেন্দ্র নিয়ে যখন একটা এরকম বৃত্তের ওই যে পরিধির উপরে যে কোণ তৈরি হয়, এই কোণটাকে বলা হয় কি কেন্দ্রস্থ। বিওসিটা কি কেন্দ্রস্থ কোণ। এটা কি হবে 2 ইনটু বৃত্তস্থ কোণ। বৃত্তস্থ কোণ কোনটা? বিএসি। এটা হচ্ছে বিএসি। ঠিক আছে, তাহলে এইটা ইকুয়ালস টু 2 ইনটু বিএসি। এখন বিএসি এটার মান কত দেওয়া আছে বলো তো? 60 ডিগ্রি না? তাহলে 2 ইনটু এটা কত 60 ডিগ্রি, তাহলে এই মানটা কত 120 ডিগ্রি। এখন একটু খুব ঠান্ডা মাথায় দেখবা, একটা বৃত্তের কেন্দ্রে টোটাল কোণ কত? টোটাল কোণ কত? 360 ডিগ্রি না? টোটাল কোণ কত? টোটাল কোণ হচ্ছে 360 ডিগ্রি। তাহলে 360 ডিগ্রি কোণের জন্য ক্ষেত্রফল কত? কোণের জন্য ক্ষেত্রফল কত 49 পাই। তাহলে 1 ডিগ্রি যদি হয়, যদি তুমি 360 ডিগ্রির মধ্যে 1 ডিগ্রি কোণ নিয়ে তৈরি করো, তাহলে তার জন্য ক্ষেত্রফল কত হবে? 1 ডিগ্রি কোণের জন্য ক্ষেত্রফল কত 49 পাই ডিভাইডেড 360 ডিগ্রি দিয়ে। তাহলে এখন তোমার কত ডিগ্রির জন্য বের করতে হবে? যে এই কোণটা 120 ডিগ্রি কোণ তৈরি করছে না? তাহলে 120 ডিগ্রি কোণের জন্য কি হবে
120 ডিগ্রি কোণের জন্য ক্ষেত্রফল 49 পাই নিচে 360 ডিগ্রি ইন্টু 120 ডিগ্রি। এটা কত হচ্ছে? কেটে গেলে থাকে 3 হচ্ছে 49/3 49/3 পাই। বুঝা গেছে? এইটাই কিন্তু আনসার। ঠিক আছে, এতটুকুই। বাট এই জিনিসটা তোমাদের দেখানোর জন্য এইটা অ্যাড করা, এটা মনে রাখতে হবে, এটা অনেক সময় কাজে দেয়। চলো দেখি সামনে কি আছে। এই জিনিসটা তোমরা ক্লাস 9-10 এর উচ্চতর গণিতের 8 নাম্বার চ্যাপ্টারের 8.3 এর শুরুর দিকে এই ম্যাথগুলা করতে তোমরা। ওটা এসএসসি তে প্রচুর হচ্ছে ইম্পর্টেন্ট ছিল, এটাই বারবার পরীক্ষায় আসতো। তো এইটা আসলে কেমনে কি হয়, জাস্ট হচ্ছে তোমাদের ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমি দেই। তো একটা বৃত্ত যদি হয়, একটা বৃত্ত হইলে কি হয় দেখো তো, বৃত্তের ধরে নাও এই পয়েন্ট আর এই পয়েন্টের দূরত্বটা দেওয়া আছে। তো এই দূরত্বটা কি সোজা? এই দূরত্বটা দেখে তোমার কি মনে হচ্ছে? দূরত্বটা কি সোজা? না, দূরত্বটা কিন্তু সোজা না। দূরত্বটা কেমন? একটু কার্ভ না? এটাকে কি বলা হয়? এইটুকুকে বলা হয় বৃত্তচাপ। এটাকে বলা হয় কি? বৃত্তচাপ। বৃত্তচাপ যেটাকে এস দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এইটুকু এস, আর এই যে এইটা কেন্দ্রে কি একটা কোণ তৈরি করে না? সেটা হচ্ছে থেটা। থেটা অবশ্যই কি সে রেডিয়ানে। আর এই যে যে ব্যাসার্ধ, এখানেও ব্যাসার্ধ এখানে কি সেম না? এটা হচ্ছে আর। যদি তাই হয় তাহলে আমরা কি বসাইতে পারি? এস ইকুয়ালস টু আর থিটা। ঠিক আছে, এস ইকুয়ালস টু আর থিটা। এই সেম জিনিসটা এখানে করব আমরা। পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে দেখো 6371 কিলোমিটার। ঢাকা ও দিল্লি পৃথিবীর পৃষ্ঠের দুই স্থান। ঢাকা ও দিল্লির মধ্যবর্তী দূরত্ব এত হলে স্থান দুটির কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? তাহলে আসলে বিষয়টা কি হয়েছে? তো এই জায়গায় আছে হচ্ছে ধরো ঢাকা, এত বড় তো না, অনেক ছোট। এখানে আছে হচ্ছে পৃথিবীর ঢাকা, আর এইখানে আছে হচ্ছে দিল্লি। বোঝা গেছে? যে দূরত্বটা দেওয়া আছে, এই যে মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে, এটা কি সোজাসুজি দূরত্ব? পৃথিবীর উপর কি সোজাসুজি দূরত্ব কখনো মাপবা তোমরা? না, এই যে যেহেতু এটা কার্ভ, আমরা কি কার্ভ দূরত্বটাই মাপি। তাহলে এই বৃত্তচাপের মানটা দেওয়া আছে, এখান থেকে আমার থিটার মানটা বের করতে হবে। তাহলে চলো যাই। তাহলে আমরা জানি কি? আমরা জানি s ইকুয়ালস টু আর থিটা। এখান থেকে যদি থিটা বের করতে চাও, থিটা ইকুয়ালস টু s বাই আর। তো এসটা কত? এটার দৈর্ঘ্য কত? 1882, আর নিচে এটা হচ্ছে 6371, এটা হচ্ছে ব্যাসার্ধ। তাহলে কত আসে? যেটা আসবে এটা কিন্তু রেডিয়ান। ঠিক আছে, বারবার বলতেছি 1882 নিচে 6371, 0.2954 এত রেডিয়ান। এখন এইটাকে কিভাবে ডিগ্রিতে নিয়ে আসবা? তো আমরা জানি কি, পাই রেডিয়ান ইকুয়ালস টু, পাই রেডিয়ান মানে হচ্ছে 180 ডিগ্রি। অতএব 1 রেডিয়ান হচ্ছে 180 বাই পাই। ঠিক আছে, তাহলে 1 রেডিয়ানের জন্য কি 180 বাই পাই। তাহলে এতর জন্য কত? এইটা ইন্টু 180 বাই পাই। তাহলে 0.2954 ইন্টু উপরে 180 নিচে পাই, 16.925। এটা আসে হচ্ছে 16.925 এত ডিগ্রি। বোঝা গেছে? আশা করি ক্লিয়ার হয়েছে তোমাদের। চলো সামনের দিকে যা একটু। দেখো এগুলো সবই অনেক সহজ ম্যাথ। এখন দেখো যে বলছে sec x এর মান যদি -2 হয়, যেখানে পায়ের x এর মান হচ্ছে 180 থেকে 270 ডিগ্রির মাঝখানে, তাহলে cos x প্লাস tan x এর মান কত? এটা বের করে দেখাইতে হবে। তো এখানে দেখার বিষয়টা হচ্ছে, এইখানে একটু দেখার বিষয় আছে, সেটা হচ্ছে এটা আসলে কি মিন করে, রেঞ্জটা আসলে কি মিন করে? এইটা মিন করে হচ্ছে তোমার যে কোণটা আছে, সরি এই অনুপাতগুলো আছে, এটা আমরা কোথায় কাজ করতেছি? এই তৃতীয় চতুর্ভাগে কাজ করতেছি। কোথায়? তৃতীয় চতুর্ভাগে। কেমনে বুঝলাম আমি এটা? আমি কেমনে বুঝলাম যে রেঞ্জ আমার কি দেওয়া আছে? পাই থেকে 3π/2। তো এইটা হচ্ছে পাই আর এইটা হচ্ছে 3π/2। তো এই জায়গায় তৃতীয় চতুর্ভাগে জাস্ট কি ছিল? tan আর হচ্ছে cot, এই দুইটা পজিটিভ। tan আর cot পজিটিভ, বাকি সবাই নেগেটিভ। ঠিক আছে, তাহলে এখন তুমি যদি এটা মান বসাও, তাহলে একটা ত্রিভুজ যদি বসাও, sec x যদি -2 হয়, sec x যদি -2 হয়, cos x কত হবে? cos x হবে -1/2, তাই না?
sec x আর cos x কি একটা আরেকটার জাস্ট হচ্ছে ইনভার্স, উপরে ইনভার্স না তো উল্টা আর কি। আচ্ছা, -1/2। এখন তোমার আরেকটা মান দরকার, সেটা হচ্ছে tan x এর মান দরকার। তুমি তাহলে ত্রিভুজে এটা বসাও। তো অনেকে এটা এরকম ভাবতে পারো যে এমন হচ্ছে কেন, এটা মানে কি মিন করে যে অতিভুজটা হচ্ছে 2 আর এটা যদি থেটা হয় ভূমিটা হচ্ছে 1, তাই না? এটা তো তাই মিন করে, তাই না, যে এটা ভূমি বাই অতিভুজ cos থিটা। তাহলে এখন এটার মান কত আসবে? এটা হচ্ছে 2 স্কয়ার মাইনাস 1 স্কয়ার। এটা জানো না? এটা কেমনে পাইলাম বলো, এটা কেমনে পাইছি? এটা কি? এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, পিথাগোরাস সূত্র অ্যাপ্লাই করলেই তুমি এই লম্বটা বের করতে পারবা। এখন tan থিটা ইকুয়ালস আমি কি জানি? tan থিটা ইকুয়ালস আমি জানি লম্ব বাই ভূমি। তাহলে tan থিটার মান আসলো √3। এখন তুমি ওইটা বসাও, যে এখন cos x plus tan x যদি করি, cos x plus tan x যদি করা হয় কি হবে বলো? cos x এর মান কত? -1/2, tan x এর মান হচ্ছে √3। তাহলে এটা করলে কত আসে? লসাগু করলে নিচে হয় 2 -1, এটা আসে হচ্ছে +2√3। হ্যাঁ, চলে আসছে, একটু সাজায় লিখলেই হবে 2√3 -1 ডিভাইডেড 2। ঠিক আছে? তো এইগুলার এই বেসিকগুলা একদমই খুবই ইম্পর্টেন্ট। তোমাদের যদি এইগুলা বেসিক দরকার হয়, তোমাদের যদি কারো মনে হয় যে এইগুলা বেসিক হইলে তোমাদের ভালো হইতো, তাইলে আমি তোমাদের আলাদা করে একটা ভিডিও দিব, তোমরা আমাকে বলবা, ঠিক আছে? তোমাদের যেটা লাগবে একটু আমাকে হয় গ্রুপে বলবা অথবা ইনবক্সে বলবা, তাহলে বিষয়গুলো সুবিধা হয়, তাহলে বুঝতে পারবো যে তোমাদের আসলে কি দরকার। চলো, হ্যাঁ, এখান থেকে যদি একটা প্রশ্ন আসে, সেটা তোমার আসার চান্স আছে কোনটা থেকে? লেখচিত্র অঙ্কন থেকে। এইটাই আমাদের শিখতে হবে, লেখচিত্র কিভাবে অঙ্কন করতে হয়। ঠিক আছে? তো যেমন দেখো এই ম্যাথটাতে কি বলছে, যে sin x/4 একটা দেওয়া আছে, তো তোমার কি বলছে? তো এখন তাহলে y = যদি f of 8x হয়, তাহলে এটা মানে কি মিন করে? sin x এর জায়গায় কি হবে? x এর জায়গায় হবে 8x/4, মানে হচ্ছে sin 2x এর তোমাকে গ্রাফ আঁকাইতে বলছে। তো যেটাই বলুক, চলো কেমনে তোমরা করবা এটা তোমাদের দেখাই। আগে তোমরা ম্যাথমেটিক্যালি কেমনে করবা সেটা দেখাই, তারপরে তোমরা এগুলা বুঝবা কিভাবে সেটাও দেখাবো। ঠিক আছে? তো শুরুতে তোমাদের দেখাই যে ম্যাথমেটিক্যালি তোমরা কি করবা। ম্যাথমেটিক্যালি তোমাদের করার জন্য যেটা করতে হবে, যে এই যে একটা বক্স করে নিবা, এরকম একটা বক্স করে নিবা। সে বক্সে কি হবে বলো? ওই যে ছোটবেলায় তোমরা গ্রাফ আঁকাইছো না, যে একটা মান বসায় বসায়, সেই কাজটা এখানে করতে হবে, যে x এর একটা করে মান বসাবা, তার জন্য y = sin 2x এটার মান পাবা। x এর মান তুমি কি বসাবা? ধরে নাও তুমি 0 ডিগ্রি বসাইছো, তাহলে কি পাবা? sin 2x এর মান এটাও পাবা, দেখবা 0। x এর মান ধরে নাও বসাইছো তুমি 30 ডিগ্রি, sin x এর মান পাওয়া দেখবা √3/2, বা তুমি দশমিক দিয়ে লিখবা। ঠিক আছে? তোমার তো গ্রাফে বসাইতে হবে, এগুলো কিন্তু গ্রাফে বসাইতে হবে, গ্রাফ দেওয়া থাকবে, গ্রাফে বসাইতে হবে। তারপরে ধরো না বসাইছো 60 ডিগ্রি, বসাইছো, তো 60 ডিগ্রির জন্য sin 2x এর মান কত পাবো বলো তো? 60 ডিগ্রি মানে হচ্ছে sin 120 ডিগ্রি, sin 120 ডিগ্রি মান হচ্ছে √3/2। ঠিক আছে? না এখানে তো ডাবল হয়ে যাচ্ছে, 2x আছে না, sin এর ভেতরে তো 2x আছে। এরপরে 90 ডিগ্রি বসাবা, 90 ডিগ্রি বসাইলে দেখবা পাবা হচ্ছে 0। বোঝা গেছে? এরপরে তোমাদের কি করতে হবে? এটা গ্রাফে বসাইতে হবে। তো এখন যদি তোমাদের আগেই যদি তুমি বুঝতে পারো যে এটা গ্রাফটা কেমন হবে, তাহলে কি বিষয়টা ইজি না? তো এইটা দেখা খুবই ইম্পর্টেন্ট, এটা একটু ভালো করে দেখো। তোমাদের তার জন্য বেসিক কিছু গ্রাফ জেনে রাখতে হবে। কি কি গ্রাফ? sin x এর গ্রাফটা জানতে হবে তোমাদের। sin x এর গ্রাফ এটা তোমাদের আগে থেকেই জানতে হবে। ঠিক আছে? sin x এর গ্রাফ, sin x এর গ্রাফ। ঠিক আছে? এটা হচ্ছে পাই, এটা হচ্ছে 2π। তো এটা আমি কেমনে করলাম? তুমি ওই যে পয়েন্ট বসায় বসায় দেখবা এই গ্রাফটা এরকম চলে আসবে। ঠিক আছে? তো cos x এর গ্রাফটা কেমন, তারপরে এগুলো সব আমি আলোচনা করতেছি, আচ্ছা, তার আগে এটাই আলোচনা করি, সাইনেরটা আলোচনা করি। তো এইখানে আমি আরেকটা জিনিস আলোচনা করব, সেটা হচ্ছে পর্যায়। মৌলিক পর্যায় বিষয়টা কি? তো মৌলিক পর্যায় বিষয়টা হচ্ছে, আমি যদি একটু লিখে দেই তোমাকে, মৌলিক পর্যায় কি? মৌলিক পর্যায়
মৌলিক পর্যায়টা কি? যতক্ষণ পর পর আগের জায়গায় ফিরে আসবে, ঠিক আছে? ওই যে পর্যায়কাল তোমরা চিন্তা করছো না, তোমরা হচ্ছে পর্যাবৃত্ত গতিতে তোমাদের পড়ানো হয়েছে পর্যায়কাল। পর্যায়কাল বিষয়টা কি ছিল? যে ঘুরে আগের অবস্থায় আসতে তার যতটুকু সময় সেটাকে বলা হয়েছিল কি? পর্যায়কাল। তো পর্যায় বিষয়টা হচ্ছে কোনো এক জায়গা থেকে শুরু করার পরে তুমি আবার ওই জায়গাতে আসতে তোমার যতটুকু দূরত্ব অতিক্রম করতে হবে সেটাই হচ্ছে তোমার পর্যায়। যেমন দেখো, আমি যদি এইখান থেকে শুরু করি, এই জায়গা থেকে শুরু করি, এখান থেকে শুরু করার পরে কি হয়েছে দেখো তো, এই জায়গাতে যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, এইখানে আসার পরে আমি কি এইরকম একটা পয়েন্ট পাইছি? না, আমি এইরকম পয়েন্ট পাইনি। কেন পাইনি? কারণ এই পয়েন্টে কি হচ্ছে দেখো তো, এইটা উপরের দিকে যাচ্ছিল, কিন্তু এই পয়েন্ট আসার পরে কি এটা নিচের দিকে যাচ্ছে না? তাহলে এইটা আর এটা কি সেম পয়েন্ট হবে? অবশ্যই হবে না। কোথায় পাবো দেখো, এগুলা কোনোটাই এর সাথে মিলতিছে না। এই জায়গায় যাওয়ার পরে আমি সেম আবার ওই বিন্দুটা পাইছি। তাহলে মৌলিক পর্যায়টা কত হবে এই গ্রাফের জন্য? এই গ্রাফের জন্য মৌলিক পর্যায়টা হবে 2π। ঠিক আছে? sin x এর জন্য, sin x এর গ্রাফে মৌলিক পর্যায় হচ্ছে 2π। তুমি যে কোনো একটা বিন্দু নিতে পারো, তোমার ইচ্ছা। তুমি এই যে এই বিন্দু নিয়ে দেখো, তুমি দেখো এই যে এইটুকু কোনো জায়গাতে এরকম একটা বিন্দু পাবা না, কোনো জায়গাতে এটা যতক্ষণ না পর্যন্ত তুমি 2π পার হও। ঠিক আছে? 2π পার হলেই তুমি সেম একটা আরেক এরকম বিন্দু পাবা। বুঝা গেছে? তাহলে sin x এর জন্য পর্যায়কালটা কত? 2π। এখন আমি যদি তোমাকে বলি যে sin 2x এর জন্য আমাকে হিসাব করে দেখাও, তাহলে কি হবে? তোমার মাথায় কি রাখতে হবে? ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো। তোমার মাথায় যেটা রাখতে হবে যে এই জায়গায় কি আছে, সাইনের ভেতরে যেটাই থাকুক এর পুরাটার মৌলিক পর্যায় হচ্ছে 2π। তাহলে পুরাটার যদি 2π হয়, 2x এর পুরাটার হচ্ছে মৌলিক পর্যায় হচ্ছে 2π। তাহলে x এর জন্য কত? 2π/2, তার মানে হচ্ছে পাই। এই sin 2x গ্রাফটার জন্য কি হবে? sin 2x এর গ্রাফটার জন্য কেমন হবে তোমরা একটু যদি বসাও, তাহলে আমি কি পাইলাম? এটাতে আসলে কি পাইলাম? যে পাই ঘর পর পর এটা আবার আগের অবস্থায় ফিরে আসে। তাহলে এটা 0 আর এটা হচ্ছে পাই, তাহলে পায়ের মধ্যেই এটা একবার ঘুরে আসে। বুঝা গেছে? বুঝতে পারছো তোমরা? যদি তোমাকে আমি sin 3x দিতাম, sin 3x মানে কি? sin 3x যদি দিতাম, এটা এখানে থাকুক, sin 3x যদি দিতাম, তাহলে এখান থেকে কি হইতো যে 3x এর জন্যই এটা কত? 2π। তাহলে x এর জন্য হইতো 2/3π। তাহলে 2/3π হইতো। তাহলে এইটা একটা পর্যায় সম্পূর্ণ হইতো কোন জায়গাতে? একটা পর্যায়ে হচ্ছে সম্পূর্ণ হইতো এই ধরে নাও মোটামুটি এই যে এইটুকুর মধ্যে। এটা আরো ছোট হইতো, এই যে এরকম হইতো। বোঝা গেছে? তাহলে তোমার সাইনের ভেতরে এই যে x এর সাথে যা থাকবে ওটাকে দিয়ে তুমি জাস্ট ভাগ করে দিবা, তাহলেই চলে আসবে। বলো, আমার কথা কি বুঝতে পারছো? ক্লিয়ার হইছে? এটা কখন খাটবে? যখন যার সাইন থাকবে। এখন কজের জন্য বিষয়টা তাই। কজের গ্রাফ যদি দেখাই, cos x এর গ্রাফ অনেকটা তাই, একদম সেম না। cos x এর গ্রাফটা কেমন? এই যে, ঠিক আছে? cos x এর গ্রাফটা এমন, এইখানেও তাই। এটারও মৌলিক পর্যায় কত? এটারও মৌলিক পর্যায় হচ্ছে 2π। মৌলিক পর্যায় কত? এটার মৌলিক পর্যায় হচ্ছে 2π। বোঝা গেছে? তাহলে এইটাতেও যদি তোমার cos x এর জায়গায় 2x আসতো, সেম আগের মতোই হইতো। 2x হইলে তখন 2π এর জায়গায় হয়ে যাইতো কত? পাই। যদি 4x আসে, 4x মানে কি 2π/4 করবা তখন, তাহলে কত আসবে? π/2। তাহলে π/2 এর মধ্যেই একটা চক্র সে ঘুরে যাবে। বোঝা গেছে? কথা কি বোঝা যাচ্ছে? তাহলে এখানে আমি কি কি শিখলাম? যদি নরমালি sin x থাকে তখন তার পর্যায়কাল হচ্ছে 2π। তো পর্যায়কাল না, সরি, পর্যায়। 2π পরপর সে রিপিট করবে। ঠিক আছে? এই গ্রাফটা 2π পরপর রিপিট হবে। যদি এখানে 2x থাকে তাহলে এই 2 দ্বারা ভাগ করলে কত আসে? পাই। তাহলে পাই পরপর সে এই গ্রাফটা রিপিট হবে। যদি এখানে 4 থাকতো, 4x থাকতো, তাহলে কি হইতো? ওই 2π কে 4 দ্বারা ভাগ করলে কি আসে? π/2। তার মানে সে π/2 এর মধ্যেই একটা চক্র ঘুরে ফেলতো। ঠিক আছে? বোঝা গেছে? এইটা বোঝা খুবই ইম্পর্টেন্ট। আজকের পুরো ক্লাসের যা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই জিনিসটা। বাকি তুমি কিছু না দেখলেও সমস্যা নাই, বাট এই জিনিসটা তোমার ভালো করে বুঝতে হবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে
আর ছোট্ট একটা জিনিস দরকার এখান থেকে, সেটা হচ্ছে tan x। tan এর জিনিসটা একটু ঝামেলা, tan এর গ্রাফটা একটু ঝামেলা। দেখো tan x এর গ্রাফ, এটা মানে না দেখলে বা যদি না পড়ে যাও তাহলে পরীক্ষার হলে এটা মাথায় আসে একটু ঝামেলা, অনেকেই হচ্ছে এটা করতে পারো না। আমাদের কি দিয়ে দেখাইলে ভালো হবে, দাঁড়াও। tan x এর না, tan আর cot x এর জন্য আমি একটু সুন্দর করে আঁকাতে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এই যে এটা পাইছি। ঠিক আছে। হ্যাঁ এই যে দেখো, এটা খুব ভালো করে দেখবা। এটা কিভাবে পাইছি দেখো, একটু মনে করার ট্রাই করো। tan 0 ডিগ্রির মান কত, তুমি বসো, একটা করে মান বসাও। 0 ডিগ্রির মান 0, তারপরে 1 2 3 এভাবে বসাইতে বসাইতে তুমি যখন 90 ডিগ্রিতে যাবা, tan 90-র মান কত বলো তো? tan 90-র মান অসংজ্ঞায়িত না, তাহলে কি আমি কি এখানে গ্রাফ বসাইতে পারবো? এটা বসাইতে পারবো না। 90 ডিগ্রির আগ পর্যন্ত, 0 থেকে 90-এর আগ পর্যন্ত এই গ্রাফটা কি হবে, এই যে এরকম করে চলতে থাকবে। 90 ডিগ্রি হলেই সেটা দেখো অসংজ্ঞায়িত হবে, এটার আর কোনো মান এখানে গ্রাফে বসাইতে পারবা না। এরপরে আবার তুমি কি করবা, 90-র চেয়ে যখন বেশি পাবা তখন কি মানগুলা পাবা, দেখবা মাইনাসে, মাইনাসে মান পাবা। পাইতে 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 যখন তুমি 180-তে আসবা, তখন আসবা এই যে এই পয়েন্টে, তখন তুমি এই পয়েন্টে আসবা। ঠিক আছে, তখন কোথায় আসবা, এই যে এই পয়েন্টে চলে আসবা। তারপরে আবার তুমি বসাইলে আবার ধীরে ধীরে এই জায়গায় যাবা। এরপরে আবার তোমার 270 ডিগ্রি যখন চলে আসবে, তখন তুমি আবার এটার আর মান পাবা না। ঠিক আছে, এটার কিন্তু আবার মান পাবা না, এই জায়গাতে আবার মান পাওয়া যাবে না। বোঝা গেছে? তো এইভাবে রিপিট হইতে থাকবে। তো এইটার ক্ষেত্রে দেখো কত দূর পর পর পাচ্ছি আমি, এই যে এই জিনিসটাই আবার কত কোথায় আসছে এই জায়গায় না। তো এইটা হচ্ছে tan x এর জন্য, এটার মৌলিক পর্যায় হচ্ছে tan x এর, tan বা cot দুইটার জন্যই মৌলিক পর্যায় হচ্ছে, মৌলিক পর্যায় কত, এটা হচ্ছে পাই। sin cos এর ছিল কিন্তু 2 পাই, আর tan x এর জন্য ছিল হয়ে গেছে কত, পাই। এখন এই সেম ঘটনা, আগে যেগুলা কথা বলে আসছি এখন যদি আবার বলি, তাহলে যদি তোমাকে বলে যে tan 3x, তাহলে 3টাকে নিয়ে তাহলে π/3 মধ্যেই তোমার এরকম একটা চক্র ঘুরে যাবে। বুঝা গেছে? ক্লিয়ার হয়েছে? যদি 4 বলে tan 4x, তাহলে তোমার কি হবে, যে π/4 এর মধ্যে একটা এরকম চক্র ঘুরে যাবে। কেমন হবে, ধরুন tan 4x এর জন্য ছোট্ট করে আমি দেখাই, একটা দেখাই, না হলে তোমাদের আসলে এটা ক্লিয়ার হবে না। tan 4x এর জন্য যদি করি আমি, যে জাস্ট তুমি কি করবা, এই যে এরকম আসবে, এইটাই হবে কত, এটা হবে π/4, π/4 এর মধ্যেই একটা চক্র সে ঘুরে ফেলবে। বোঝা গেছে? এইটাই ছিল হচ্ছে এইটুকুর মধ্যে ইম্পর্টেন্ট। এখন আর একটা একটা না, মানে এটা আবার আলাদা, সেটা হচ্ছে sin স্কয়ারের জন্য কি হবে, sin স্কয়ার x, এটার গ্রাফ কেমন হয় তোমাদের কি জানা আছে? তো যদি স্কয়ার করো, এটার কি নেগেটিভ গ্রাফ হওয়া কখনো সম্ভব? এটার কি নেগেটিভ গ্রাফ হবে কখনো? এটার নেগেটিভ কোনো গ্রাফ হবে না, এটার হবে এই যে গ্রাফগুলো হয় যে এইরকম, এটার নেগেটিভ কোনো মানে আসবে না। তাহলে sin স্কয়ার যদি হয়, স্কয়ার যদি হয়, sin এর পাওয়ার স্কয়ার থাকলে, sin এর পাওয়ার জোড় সংখ্যা থাকলে, পাওয়ার জোড় সংখ্যা থাকলে, জোড় সংখ্যা থাকলে মৌলিক পর্যায়কাল পর্যায় কত, মৌলিক পর্যায় হচ্ছে পাই। ঠিক আছে, স্কয়ার থাকলে দেখো তার এই পাই ঘর পর পরই সে ফেরত আসতেছে, তুমি মান বসাই দেখবা যে পাই ঘর পর পরই সে ফেরত আসতেছে। তাহলে sin স্কয়ার যদি থাকে, পাওয়ার 4 থাকে, তখন এটা কিন্তু হয়ে যাবে পাই। এখন ভেতরে যদি থাকে সেম আগের মতোই কাজ করবা। cos স্কয়ার tan স্কয়ারের ক্ষেত্রেও বিষয়টা সেম, এখানে কোনো নেগেটিভের মান আসে না।
তো আশা করি মোটামুটি আমি ক্লিয়ার করতে পারছি। তো এইটাই জাস্ট এখন তুমি এটা এটা তুমি জাস্ট গ্রাফে প্লট করবা। এই জিনিসটা আছে না, জাস্ট গ্রাফে প্লট করলে তোমার দেখবা, মানে তোমাদের আমি শেখানোর কারণ হচ্ছে এখন তুমি এই মানগুলো না বসায় তুমি আঁকাইতে পারবা, বাট তোমার তো দেখাইতে হবে, কিন্তু তুমি আঁকাইতে পারবা। sin 2x এর জন্য এটা কেমন হবে যদি এইরকম গ্রাফ হয়, তাহলে sin 2x এর জন্য পর্যায়টা কত পাইছিলাম এটা একটু কমেন্টে বলো। sin 2x এর জন্য কত? sin x এর জন্য ছিল 2 পাই। sin 2x এর জন্য জাস্ট কি হবে, x এর যা সহগ সেটা দিয়ে ভাগ করে দিবা, 2 পাই কে 2 দ্বারা ভাগ করে দিলে পাই, তাহলে এই জায়গায় আসবে হচ্ছে পাই, এখানে আসবে পাই। এখন তুমি এখানে মিলাই দেখো তো মিলে যায় নাকি। এটা হবে কত, π/4। এটা কি মিলে যায় নাকি একটু এখানে দেখো তো। যদি x এর মান π/4 বসাও, x এর মান π/4 বসাও, তাহলে কত আসে, sin 2 × π/4 মিলে যায় দেখো তো। এটা কি মিলে দেখো, যদি হয় তাহলে কত আসবে বলো। হ্যাঁ, sin 90, sin 90 এর মান হচ্ছে 1, ঠিক আছে না, π/4। হ্যাঁ, বোঝা গেছে। তো আশা করি তোমাদের মোটামুটি ক্লিয়ার করতে পারছি। sin 0 ডিগ্রি 90 যদি বসাই, এই যে এখানে ভুল করছি আমি, এখানে তো তাই তো বলি মিলে না কেন, এটা তো 90 হবে, এটা 90 সরি, এটা পাই হলে এটা কি π/2 না, এখানে হচ্ছে π/4। হ্যাঁ ঠিকই ছিল, তাই তো বলি, আমার উল্টা পাল্টা হয়ে যাচ্ছে কেন, ওই জন্য দেখলাম আবার। যদি x এর মান π/4 বসাও তাহলে কি হবে, 2 × π/4, দেখো x এর মান হয়ে যাচ্ছে তখন, মানে সাইনের ভেতরে চলে আসছে কত 90 ডিগ্রি, 90 ডিগ্রি মানে হচ্ছে π/2, তখন হয়ে যাচ্ছে 1। দেখো এই যে সর্বোচ্চ মান পাবো তুমি π/4 এ তখন। আবার যখন x এর মান তুমি বসাবা কত, π/2 বসাচ্ছ, 90 বসাচ্ছ, তখন কত আসতেছে, y = sin 2x। তাহলে 2x এর মান বসাইলে দেখবা আসবে হচ্ছে 0, সরি ডিগ্রি বসালাম কেন, 0। বোঝা গেছে। এখন আশা করি তুমি গ্রাফ ইচ্ছা মতো আঁকাইতে পারবা। এই গ্রাফ আঁকানোর জন্যই এত কিছু কাহিনী, তোমাকে এত কিছু আমি শেখালাম যাতে তুমি আগেই গ্রাফটা বুঝতে পারো যে আসলে গ্রাফটা কেমন হবে। এরপরে তুমি জাস্ট মান বসায় এগুলা করে চেক করে দেখবা যে হ্যাঁ তোমার ঠিক আছে নাকি। চলো, আশা করি ক্লিয়ার হয়েছে। এরপরে আরো একটা ম্যাথ সম্ভবত অ্যাড করছি আমি। হ্যাঁ, এই ম্যাথটার ক্ষেত্রে দেখো, এই ম্যাথটা কোথায় যেন একটা আসছিল, এই ম্যাথটার ক্ষেত্রে দেখো এই যে যেটা আছে এটাকে একটু ভাঙায় নিলে তোমার সুবিধা হবে। এখানে বলছে y এর মান যদি 90 ডিগ্রি হয় তখন p এর লেখচিত্র অঙ্কন করো। তো তোমার কি দেওয়া আছে, 2p = tan x plus y/2 plus tan x minus y/2 এরকম আছে না। তুমি এটাকে একটু ভাঙায় লেখো তো, এটাকে যদি ভাঙায় লেখো কি আসবে, এটাকে ভাঙায় লিখলে আসবে উপরে sin x plus y/2 নিচে cos x plus y নিচে 2 প্লাস এখানে যখন আসবা sin x minus y নিচে 2 নিচে আসবে cos x minus y নিচে 2। এরপরে লসাগু করো, লসাগু যদি করি কি আসবে নিচে, cos x plus y/2 cos x minus y/2। এখানে আসবে তাহলে গুণ হয়ে যাবে sin x plus y/2 cos ঠিক আছে। দেখো লসাগু করলে এই পার্টটা চলে আসবে। এটা যদি আসে, এখন দেখো এটা দেখো তো এরকম হয়ে গেছে না যে sin a cos b plus cos a sin b, এটা কিসের ফর্মুলা দেখো তো মনে পড়ে, sin a cos b plus cos a sin b। তাহলে এটা যদি হয় উপরে কি আসবে, sin a plus b, এটা কত, এ হচ্ছে x plus y/2 plus x minus y/2। আর নিচে কি আসবে দেখো, নিচে কি হবে, এটা 2p না, এটা 2p, তাহলে এখানে যদি শুধু p রাখি তাহলে 2টা কি হবে নিচে চলে যাবে। তো 2 cos a cos b, এটা কিসের ফর্মুলা ছিল বলো, 2 cos a cos b, আমি তো ভুলেই গেলাম এটা কিসের ফর্মুলা ছিল। সকাল থেকে ক্লাস রেকর্ড করতে করতে আমার মাথায় আর কাজ করতেছে না। এটা 6 নম্বর চ্যাপ্টার তাই না, ফর্মুলাটা একটু আমি দেখি, আমার মাথা হ্যাং হয়ে গেছে সব। চ্যাপ্টার 6
কই গেল ফর্মুলাগুলা? হ্যাঁ মনে পড়ছে, 2 cos a সরি মানে cos c প্লাস d এর cos c প্লাস cos d এর ফর্মুলা এটা। cos c প্লাস cos d এর ফর্মুলা কি ছিল? 2 cos c প্লাস d বাই 2 ইন্টু cos c মাইনাস d বাই 2। ঠিক আছে, cos c এর জায়গায় আছে হচ্ছে এখানে x, তাহলে cos x প্লাস cos y। ঠিক আছে, তা সেটা কোন ফর্মুলা? cos c প্লাস cos d এর ফর্মুলা। c এর জায়গায় আছে x আর d এর জায়গায় আছে হচ্ছে y। এটা কিন্তু ওই যে তোমাদের 7 নাম্বার চ্যাপ্টারে যে ত্রিকোণমিতি আছে ওইখান থেকে সূত্রে অ্যাপ্লাই করে এটা করে দিচ্ছে। ঠিক আছে, আচ্ছা তো উপরে কি থাকে দেখো তো, সাইন যদি করো উপরে থাকে হচ্ছে 2 কমন নিলে, 2 কমন না তো 2 হচ্ছে লসাগু করলে x প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই, নিচে থাকবে হচ্ছে cos x প্লাস cos y, উপরে থাকে শুধু হচ্ছে sin x। আর নিচে তুমি এই যে y এর মানটা কত বলছে, y হচ্ছে 90 ডিগ্রি। y যদি 90 ডিগ্রি হয় cos 90 ডিগ্রি মান কত? cos y মানে হচ্ছে cos 90 ডিগ্রি, cos 90 ডিগ্রি মান হচ্ছে 0। তাহলে এইটার মানে আমি কত বলবো? এটার মান হচ্ছে 0। এটার মান যদি 0 হয় তাহলে জাস্ট থাকবে sin x বাই cos x, এটা মানে হচ্ছে tan x। তার মানে এই যে তোমার ম্যাথটা দেওয়া ছিল, এই ম্যাথটা একটু ঝামেলা ছিল টেস্ট পেপারের মধ্যে। তো এই যে ম্যাথটা দেওয়া ছিল এইটা আসলে কি? এটা আসলে tan x এর তোমার লেখচিত্র অঙ্কন করতে হবে। tan x এর লেখচিত্র তোমার একটু আগে আমি দেখাই আসছি, বুঝা গেছে? জাস্ট tan x এর লেখচিত্র আঁকাইলেই এটার কাজ শেষ তোমার। ক্লিয়ার হয়েছে? আশা করি মোটামুটি এটা আমি ক্লিয়ার করতে পারছি। তো চলো, আচ্ছা তো এইখানে হচ্ছে পর্যায় দেওয়া আছে। তো পর্যায়ের বিষয়টা তোমাদের মোটামুটি আলোচনা করছি আমি আগে। সাইন কস বা সেক কোসাকের জন্য পর্যায় কত হয়? মৌলিক পর্যায় 2 পাই। 2 পাই পর পর আমি আবার আগের অবস্থায় ফেরত পাই, তাই না? আচ্ছা তো এটা একটু মনে রাখবা। আর ট্যান কটের জন্য হচ্ছে 90 ডিগ্রি, এটা মনে রাখলেই হবে। তারপরে কি করতে হবে আর আমি বাকি সবকিছু দেখাচ্ছি। আর দেখো ভেতরে যদি কিছু থাকে, এই যে এখানে কি, এই যে দেখো 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 এই যে bx প্লাস ধরে নাও c আছে। আচ্ছা কালার সেম হয়ে গেছে, আমি অন্য কালারটি দেখাই। এই যে bx প্লাস যদি c থাকে তাহলে তুমি কেমনে কি করবা? তোমাদের একটু আগে আমি দেখাইছি, x এর সাথে যেটা থাকবে সেটা দিয়ে তুমি জাস্ট কি করবা? এই যে ভাগ করে দিবা, সেটা দিয়ে জাস্ট ভাগ করে দিবা। এটা দেখাইছি না একটু আগে তোমাদের? আমি সবকিছু দেখাইছি, sin 2x এর জন্য, sin 3x এর জন্য, sin 4x এর জন্য সবকিছু বলে দিছি এখানে। তো ক্লিয়ার হয়েছে আশা করি। আর যদি এটা হয়, এই যে এটা মনে রাখতে হবে কি, যদি n বিজোড় সংখ্যা হয় তাহলে 2 পাই বাই b, আর n জোড় সংখ্যা হলে এটা হচ্ছে b। nটা কি? nটা হচ্ছে এই ফাংশনটার হচ্ছে পাওয়ার। ওই যে তোমাদের বললাম জোড় সংখ্যার জন্য কি হয়ে যায়? জোড় সংখ্যার জন্য হয়ে যায় পাই। দেখো দেখো আমি কিন্তু এগুলো আলোচনা করে আসছি, আলোচনা না করে কিন্তু বলতেছি না। দেখো জোড় সংখ্যা হলে তখন হয়ে যায় এটা পাই, কেন হয় সেটাও তোমাদের দেখাই দিছি। ঠিক আছে, তাহলে জোড় সংখ্যা হলে কি হয়, বিজোড় সংখ্যা হলে কি হয়, আশা করি সমস্যা হবে না। এখন sin 3x এর জন্য পর্যায় যদি নির্ণয় করতে বলে তাহলে এটা কেমনে করবা বলো? এটা তোমাদের আমি দেখাই দিয়ে আসছি, এখানে দেখানোর কিছু নাই। এটা তোমরা নিজে করে কমেন্টে আনসার বলবা, নিজে করে কমেন্টে আনসার বলবা, ঠিক আছে? তাহলেই হবে। তো এই ছিল হচ্ছে ক্লাস। এই ক্লাসটা একদমই ছোট্ট একটা ক্লাস হবে, কারণ এটাতে তোমাদের আগেই বলছি শুরুতে, বাট তোমাদের আমি যখন ক্লাস আপলোড করে দেবো আমি বলে দিব যে ক্লাসের লাস্ট পার্টটা তোমরা জাস্ট দেখবা, তাহলেই হয়ে যাবে। প্রথমগুলা হচ্ছে স্লাইড দেখলেই মোটামুটি বুঝে যাবা। ঠিক আছে, তো ভালো থাকো, আল্লাহ হাফেজ।